সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসে। আজ আমরা এই ক্লাসে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীতে তোমরা অন্যান্য বিষয়ের সাথে যারা ভূগোল বিষয় নির্বাচন করেছ, তারা পরবর্তী 2 বছর ভূগোল সম্পর্কে পড়াশোনা করবে। তাহলে যে বিষয়টা নিয়ে আগামী 2 বছর তোমরা পড়াশোনা করবে, সেই বিষয়টা কি, সেটার সংজ্ঞা, সেটার পরিধি, সেটার বিষয়বস্তু নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী, অনেকের কাছেই ভূগোল একটা কঠিন বিষয়, কারণ এতে মানচিত্র, বিভিন্ন চিত্র আছে। আবার অনেকের কাছে ভূগোল একটা মজার বিষয়, কারণ এতে নিজের দেশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, গ্রন্থ সম্পর্কে জানার সুযোগ আছে। তাহলে তুমি ঠিক করে নাও, তুমি এটাকে কি হিসাবে বিবেচনা করবে, কঠিন হিসাবে না মজার হিসাবে? আমি মনে করি তোমরা যদি এই বিষয়টাকে মজার হিসাবে বিবেচনা করো, তাহলে এই বিষয়ে পড়াশোনা করে আনন্দ পাবে, সুখ পাবে এবং অনেক তথ্য জানতে পারবে, যা সারা জীবন কাজে লাগবে। তোমরা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী পাশ করে, অর্থাৎ এসএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, অনেকে চাকরির জন্য চেষ্টা করবা। সব ক্ষেত্রেই কিন্তু ভূগোলের জ্ঞান কোনো না কোনোভাবে কাজে লাগে। কেননা এই বিষয়ে আমরা পৃথিবী সম্পর্কে যেমন জানব, তেমনি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ সম্পর্কেও জানব। সেজন্য অনেক দেশেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভূগোল পাঠ বাধ্যতামূলক করা হয়। হয়তো ভবিষ্যতে আমাদের দেশেও সবাই দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভূগোল পড়বে, অথবা আমরা বাধ্যতামূলক করার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা আজকে কথা বলবো ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল নিয়ে। প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোল কি, এর পরিসর কতটুকু, এর বিষয়বস্তু কি এবং কেন আমরা প্রাকৃতিক ভূগোল পড়ব। আমরা একটু এক নজরে দেখি যে আমরা এই অধ্যায় থেকে কি শিখব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল, এবং এতে আমরা শিকনফল দেওয়া আছে, 3টা প্রধান শিকনফল। 1 নম্বর প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর। 2 নম্বর প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু এবং উপাদান। 3 নম্বর প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। আমরা এই পাঠ শেষে
আশা করি 3টা বিষয় শিখতে পারব। আমরা আগামী কয়েকটা ক্লাসে, যে কয়টা ক্লাস সে সম্ভব সেই কয়টা ক্লাসে এই 3টা বিষয়ের উপর আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অসংকোচে ইনবক্সে, কমেন্টসে সেটা লিখে জানাবা। তোমাদের সেই প্রশ্নের উত্তর আমরা কমেন্টস বক্সে দেওয়ার চেষ্টা করব। আর যারা এই ক্লাস দেখছো, এই ক্লাসে উপস্থিত আছো অনলাইনে, আহ্বান জানাবো তারা সবাই তোমাদের নাম এবং রোল নম্বর কমেন্টস বক্সে দিয়ে রাখো। তাহলে ভবিষ্যতে আমরা বুঝতে পারবো তোমাদের উপস্থিতি কেমন এবং তোমাদের সাড়া কেমন। তোমাদের সাড়া যদি ভালো থাকে, তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা আমাদের ক্লাসগুলো সফলভাবে সুন্দরভাবে করতে পারবো। এবং তোমরা যত বেশি কমেন্টস করবা আমাদের ইন্টারাক্ট তত বাড়বে। মনে রাখবা, করোনা পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই মহামারী মানুষের জীবন ব্যবস্থাকে বদলে দিয়েছে। আমরা সরাসরি ক্লাস করতে পারছি না বলে দুঃখের কোনো কারণ নাই, মনন কষ্টের কারণ নাই। এই করোনার আগেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান করত বিশ্বের অনেক দেশে। আমরাও সেই ব্যবস্থায় এখন অ্যাডজাস্ট করছি। তোমরা যদি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারো, দেখবে যে বাসায় বসে আমরা সফল পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে বলেছিলাম যে এই পাঠ শেষে আমরা জানতে পারবো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কী, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল কাকে বলে। তো তার আগে আমরা একটু সংক্ষেপে জানি ভূগোল কাকে বলে। ছোটবেলায় হয়তো তোমাদের 5ম শ্রেণীর 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে পড়েছ ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। ভূ মানে পৃথিবী, গোল মানে গোলাকার। এটা সংজ্ঞা নয়, তবে এই শব্দ দ্বারা ভূগোলের একটু পরিচয় পাওয়া যায়। কিন্তু যদিও আমরা এখন আরো বিশদ বিশ্লেষণ করব। ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যেই শাখায় পৃথিবী নিয়ে আলোচনা করা হয়। একদম সহজভাবে, ভূগোল বিজ্ঞানের সেই শাখা যে শাখায় পৃথিবীতে বসবাসকারী মানুষ, তার পরিবেশ, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর মহাকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ভূগোলের ইংরেজি শব্দ জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছেন ইরাটোস্থনিস, এবং সেজন্য তাকে ভূগোলের জনক বলা হয়। তিনি ভূগোলকে প্রথম বিধিবদ্ধভাবে আলোচনার সূত্রপাত ঘটান। যদিও ভূগোলের জ্ঞান অনেক প্রাচীন, মানুষ যখন অসভ্য ছিল, বর্বর ছিল, বনে জঙ্গলে বাস করত, তখন থেকে মানুষ ভূগোল সম্পর্কে জানত। সংক্ষেপে একটা গল্প বলি। আমরা জানি, সমাজ বিজ্ঞানের বইয়ে বা আরো অন্যান্য জায়গায় পড়েছি যে প্রস্তর যুগে মানুষ গুহায় বসবাস করত। তারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। একদিন কোনো একটি গুহার 6-7 জন লোক শিকারে বের হলো। তারা কিছু দূর গিয়ে অনেক লড়াই করে, অনেক চেষ্টা করে একটা মহিষ শিকার করলো। কিন্তু সেই শিকার করতে করতে তারা নিজেরা ক্লান্ত হয়ে পড়ল। ফলে তাদের পক্ষে ওই মহিষটা বহন করে গুহায় আনা সম্ভব ছিল না। এই অবস্থায় তাদের মধ্যে যে একটু সুস্থ সবল ছিল, যে একটু কম আহত হয়েছিল, সে দৌড়ে গুহায় আসলো।
এসে অন্যদেরকে বলল। তখন ভাষা জ্ঞান কম ছিল, একজনকে বোঝানোর ব্যবস্থা কম ছিল, ফলে সে একটা কাঠি দিয়ে মাটিতে এঁকে দেখালো এই জায়গায় আমাদের গুহা, এখান থেকে সূর্যের দিকে যে খালটা গেছে তার পাশ দিয়ে আমরা গেছি, তারপর বাম দিকে বড় গাছটার পাশ দিয়ে যাওয়ার পর যেখানে জঙ্গলের একটু ফাঁকা জায়গা আছে সেখানে আমরা একটা মহিষ শিকার করছি, তোমরা গিয়ে সেটাকে নিয়ে আসো। সে এই যে মাটিতে কাঠি দিয়ে এঁকে এঁকে দেখালো, এটাই ভূগোলের প্রথম জ্ঞান। সেজন্য অনেকে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী হিসাবে বলে থাকেন। জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমরা মানচিত্র আঁকার কথা জানলাম, ভূপ্রকৃতি দিয়ে জঙ্গল, খাল, এই সমস্ত শব্দ জানলাম, এর আলোচনাই ভূগোল। তাহলে প্রাচীনকাল থেকেই বিধিবদ্ধভাবে যখন মানুষ তার পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর বাইরে ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, সমুদ্র, নদী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেটাই ভূগোল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি বিখ্যাত ভূগোলবিদগণ ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন। তোমরা একটু বোর্ডের দিকে দেখো, আমি এখানে দুটো সংজ্ঞা উপস্থাপন করেছি। বিখ্যাত ভূগোলবিদ কার্ল রিটার তিনি বলেছেন, প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব বৈচিত্র্য সম্পর্কে একটি স্বতন্ত্র একক হিসাবে বিচার করে। আবার বলছি, কার্ল রিটার বলেছেন, কি বলেছেন? প্রাকৃতিক ভূগোল বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব বৈচিত্র্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করে, বিচার করে। তাহলে তিনি যে শব্দটার উপর জোর দিয়েছেন প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞায়, সেটা হলো প্রাকৃতিক ভূগোল পৃথিবীর অবয়ব নিয়ে কথা বলেন, প্রাকৃতিক ভূগোল পৃথিবীর বৈচিত্র্য নিয়ে কথা বলে, প্রাকৃতিক ভূগোল পৃথিবী, মানুষ এবং পরিবেশের সম্পর্ক নিয়ে কথা বলে। আবার তারপরের সংজ্ঞাটাই দেখো, রিচার্ড হাডসন তিনি কি বলেছেন? রিচার্ড হাডসন বলেছেন, ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা করাই প্রাকৃতিক ভূগোলের কাজ। তিনি আরেকটু সাম্প্রতিক বিষয়ে কথা বলেছেন। রিটার বলেছেন যে পৃথিবীর অবয়ব নিয়ে কথা বলে, বাট হাডসন কি বলেছেন যে শুধু অবয়ব না, সেই অবয়বগুলোর সঠিক, সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনা এবং ব্যাখ্যা প্রদান করে। এ থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী হাজার বছর আগে যেরকম ছিল এখন কিন্তু একদম হুবহু সেরকম নাই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, অনেকের মতে এই অঞ্চল সুনামগঞ্জ সিলেট অঞ্চলের সাথে কালিগঞ্জ সাগরের অংশ ছিল। তাহলে যে এলাকায় একসময় সমুদ্র ছিল, সে এলাকায় এখন বিশাল দালান কোঠা, বন্দরনগর গড়ে উঠেছে। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, এটা প্রাকৃতিক পরিবর্তন। এই পরিবর্তনগুলো প্রাকৃতিক ভূগোল আলোচনা করে, এই পরিবর্তনগুলো প্রাকৃতিক ভূগোল বিশ্লেষণ করে, এই পরিবর্তনগুলোর ব্যাখ্যা করে প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর অবয়ব
পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্যময় ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, পৃথিবীর আকাশ, পৃথিবীর অভ্যন্তরভাগ এবং এতে বসবাসকারী মানুষ, এসবের আলোচনাই প্রাকৃতিক ভূগোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও দুজন ভূগোলবিদের সংজ্ঞা নিয়ে কথা বলতে চাই। বিখ্যাত ভূগোলবিদ আলেকজান্ডার ভন হাম্বোল্ট। হাম্বোল্ট বলেছেন, পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আবহাওয়া, জলবায়ু, ভূমির বন্দরতা, শিলার প্রকৃতি, উদ্ভিদ ইত্যাদি আলোচনা করা প্রাকৃতিক ভূগোলের কাজ। আর আর্থার হোমস বলেছেন, প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই প্রাকৃতিক ভূগোল। তাহলে এই আলোচনা থেকে আমরা অনুধাবন করতে পারলাম, ভূগোল হলো বিজ্ঞানের সে শাখা যেটা পৃথিবী, মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা করে। আর প্রাকৃতিক ভূগোল হলো ভূগোলের সেই শাখা যেখানে পৃথিবীর ভূপ্রকৃতি, পৃথিবীর নদ নদী, পৃথিবীর আকাশ, বায়ুমণ্ডল অর্থাৎ প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে, সেটাই প্রাকৃতিক ভূগোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ প্রাকৃতিক ভূগোল কী এবং প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের পরিসর নিয়ে। পরিসর কি? আমি যদি এই রুমটার কথা চিন্তা করি, এই রুমটার যে সীমানাটা সেটা এটার পরিসর। এখানে বেঞ্চ আছে, টেবিল আছে, ফ্যান আছে, ক্যামেরা আছে, আমরা আছি। তাহলে এই রুমটার যে চারপাশে যে সীমানা সেটা এই পরিসর। তাহলে প্রাকৃতিক ভূগোলের এরকম একটা সীমানা আছে, পরিসর আছে। সে কী কী নিয়ে আলোচনা করে, কতটুকু আলোচনা করে? তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও তাহলে দেখতে পারবে যে আমরা এই বোর্ডে একটা চিত্র দিয়েছি, মাঝখানে প্রাকৃতিক ভূগোল লেখা এবং তার বিভিন্ন পাশে বৃত্তাকারে আরও কয়েকটা বিষয় লেখা। কী কী লেখা? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা এবং জীবভূগোল। তার মানে হলো এই বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলের পরিসর। স্বাভাবিকভাবে বলতে গেলে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক প্রপঞ্চ নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই প্রপঞ্চ হলো ভূমিরূপ, মৃত্তিকা, আবহাওয়া, পানি, জীবজগৎ। খুব সহজভাবে যে প্রাকৃতিক প্রপঞ্চই প্রাকৃতিক ভূগোলের পরিসর, প্রাকৃতিক প্রপঞ্চই প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে যে এই প্রপঞ্চগুলো আছে, আমরা এক একটা প্রপঞ্চ নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। প্রাকৃতিক ভূগোলের প্রথম পরিসর হিসেবে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো ভূমিরূপবিদ্যা। প্রাকৃতিক ভূগোল এই পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করে। হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে, কোটি কোটি বছর আগে পৃথিবীর অবয়ব কেমন ছিল, এখন কেমন, এবং এখনও এই পৃথিবীর অভ্যন্তরভাগ কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটাই ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজির প্রধান আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা বর্তমান যে ভূপ্রকৃতি দেখছি শুধু সেটাই না,
এই ভূপ্রকৃতি কেন এরকম হলো, কিভাবে হলো, অতীতে কেমন ছিল এবং কি কি ঘটনা এই ভূমিরূপকে পরিবর্তন করতেছে, এবং এখন যে পৃথিবীতে বিভিন্ন বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আছে, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও সাগর উপসাগর, কোথাও দ্বীপ, এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি সৃষ্টি হওয়ার কারণ, এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি কিভাবে আমাদেরকে প্রভাবিত করতেছে, সেগুলি ভূমিরূপ বিদ্যায় আলোচিত হয়। প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় পরিসর সমুদ্রবিদ্যা। আমরা যারা কিশোরগঞ্জের মানুষ, তারা প্রায় ছুটি পেলে, বিশেষ করে শীতকালে কক্সবাজার বেড়াতে চাই। কেন যাই? কারণ কক্সবাজারে সমুদ্র আছে। মূলত আমরা সেই সমুদ্রের সৈকতে ঘুরতে চাই। সমুদ্র আমাদেরকে বেশ আকর্ষণ করে। এছাড়া আমরা আরো আগের ক্লাসে পড়েছি যে পৃথিবীর প্রায় 2/3 জল, মাত্র 1/3 স্থলভাগ। তাহলে এই বিশাল জলরাশি সম্পর্কে মানুষের জানার আগ্রহ অসীম। প্রাকৃতিক ভূগোল এই বিশাল জলরাশি নিয়ে আলোচনা করে, সমুদ্র নিয়ে আলোচনা করে, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপ, উপদ্বীপ, উপকূল, সৈকত, এসব প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা পরিসর। ধারণা করা হয় অদূর ভবিষ্যতে মানুষকে তার জীবন জীবিকার জন্য অনেকটা সমুদ্রের উপর নির্ভরশীল হতে হবে। সেই জন্য সমুদ্র নিয়ে গবেষণা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অনেক দেশ সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণা করছে, সফল হচ্ছে। এখনোই অনেক দেশ তাদের বেশ কিছু খাবার এবং ঔষধ তৈরির কাঁচামাল সমুদ্র থেকে সংগ্রহ করে। কোন সমুদ্র আমাদের কিভাবে কাজে লাগে, তার ভূপ্রকৃতি কেমন, সমুদ্রের তলদেশ কেমন, সমুদ্র স্রোত ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এছাড়া জলবায়ু প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা পরিসর। আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা বেঁচে থাকি, এই ক্ষেত্রে জলবায়ু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব হতো না। পৃথিবীও চাঁদের মতো প্রাণীহীন একটা গ্রহে পরিণত হতো। এই জলবায়ু প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জলবায়ুর উপাদান, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর চাপ, আর্দ্রতা, জলবায়ু অঞ্চল এবং এই উপাদানগুলো কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে, মহাকাশ ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা পরিসর। সুপ্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক ভূগোলের পরিসরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্তিকা। মৃত্তিকা নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। মৃত্তিকা নানাভাবে প্রকৃতিকে প্রভাবিত করে। ভিন্ন ভিন্ন অঞ্চলের মৃত্তিকা ভিন্ন ভিন্ন রকমের, সেই কারণে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদিত হয়। সেই কারণে
মৃত্তিকার ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন পেশা, ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এই মৃত্তিকা পৃথিবীর ভিন্ন অঞ্চলে কেন বিভিন্ন রকম, কিভাবে মৃত্তিকা গড়ে উঠেছে, তার উপাদান, এগুলি প্রাকৃতিক ভূগোলের পরিসর। সুপ্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে বিষয়টা প্রাকৃতিক ভূগোলের যে প্রপঞ্চের সর্বশেষ বিষয়, সেটা হল জীবমণ্ডল। প্রাকৃতিক ভূগোল জীবমণ্ডল নিয়েও আলোচনা করে, আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এর আগে যে উপাদানগুলোর কথা বলেছি, পরিসরের যে বিষয়গুলোর কথা বলেছি, সেগুলোর সম্মিলিত সংমিশ্রণে পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হয়েছে। আবার এই জীবজগৎ পৃথিবীকে নানাভাবে প্রভাবিত করছে। মূলত প্রাকৃতিক অনেক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথিবীতে প্রাণীর বিকাশ ঘটেছে। উদ্ভিদ এবং প্রাণী, জীবমণ্ডলে বা জীব ভূগোলে এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়, উদ্ভিদ ভূগোল এবং প্রাণী ভূগোল। উদ্ভিদের উৎপত্তি, বিস্তার, গার্হস্থ্যকরণ এবং প্রাণীর বিস্তার, গার্হস্থ্যকরণ ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আমরা আজকের ক্লাস থেকে প্রাকৃতিক ভূগোল কী এবং প্রাকৃতিক ভূগোলের পরিসর সম্পর্কে জানতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শেষ করার আগে তোমাদের জন্য দুটো কথা বলতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সাম্প্রতিককালে আমাদের দেশে মাদক সেবীর সংখ্যা বেড়ে গেছে নানান কারণে। আবার এটাও জানো যে এই মাদক সেবীরা সমাজে নানান অপকর্ম করে বেড়াচ্ছে। একজন মাদক সেবী শুধু নিজের জীবনকেই বিপর্যস্ত করে তোলে না, সে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পর্যন্ত বিপর্যস্ত করে তোলে। আমরা তোমাদের সুন্দর উজ্জ্বল জীবন চাই, আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি। তাই কোনো না কোনোভাবেই মাদকের সাথে, ড্রাগের সাথে সম্পৃক্ত হওয়া চলবে না। শখের বসে, বন্ধুর অনুরোধে, কারো চাপে একবার যদি কেউ এই নেশায়, মরণ নেশায় প্রবেশ করে, সেখান থেকে বের হয়ে আসা দুরাশা হয়ে যায়, দুরূহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। বিশেষ করে এই করোনাকালে নানান প্রলোভন বিভিন্ন দিক থেকে আসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সেসব প্রলোভনকে পাশ কাটিয়ে মাদক থেকে দূরে থাকবে, সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের স্বপ্ন। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।